বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, এইচএসসি 26 এবং এইচএসসি 27 ব্যাচের স্টুডেন্টরা যারা আমাদের আই এডুকেশনের পেজ থেকে নিয়মিত কমার্সের ক্লাসগুলো করে থাকেন, তাদের সবাইকে আমাদের আজকের অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের যে ক্লাস, এটা হচ্ছে আমরা গতদিন যে ক্লাসটা নিয়েছিলাম সেইটারই হচ্ছে বর্ধিত অংশ। অর্থাৎ আমরা গতকালকে শুরু করছিলাম বোর্ড কোশ্চেন সমাধান করা এইচএসসি 2025 ব্যাচের লাস্ট যে পরীক্ষাটা হয়ে গেছে এইচএসসি 2025, সেই এইচএসসি 2025-এর বোর্ড কোশ্চেনগুলো আমরা গতদিন থেকেই সমাধান করা শুরু করছি। আজকে হচ্ছে এটার দ্বিতীয় অংশের ক্লাস, অর্থাৎ 7 নাম্বার লেকচার, যেখানে আমরা হচ্ছে বোর্ড কোশ্চেনগুলো সমাধান করব। তো আমরা গতদিন যেই পর্যন্ত পড়েছিলাম তারপর থেকে বাকি অংশটুকু আমরা ইনশাল্লাহ আজকে করব। সো সবাই একটু দ্রুত ক্লাসটাতে জয়েন হয়ে যাবেন এই আশা করছি। এইচএসসি 26 এবং এইচএসসি 27 ব্যাচ যারা কলেজের এখন সেকেন্ড ইয়ারে আছেন, যারা হচ্ছে প্রিটেস্ট পরীক্ষা দিচ্ছেন বা প্রিটেস্ট পরীক্ষা শেষ, বোর্ড ফাইনালে কিভাবে A+ পাওয়া যায় অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে, এই নিয়ে যারা টেনশনে আছেন তাদের জন্য আজকের এই ক্লাস। এইচএসসি 27 ব্যাচের যারা হচ্ছে কলেজে ফার্স্ট ইয়ারে মাত্র ভর্তি হয়েছেন বাট নিজেকে একটু অন্যদের তুলনায় এগিয়ে রাখতে চান, তাদের জন্য আমাদের এই ক্লাস, যেখানে আমরা হচ্ছে অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। আর আমাদের আগামীকাল এবং পরশুদিন অর্থাৎ রবিবার এবং সোমবার এই দুদিন থাকবে হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের উপরে ক্লাস। সো সবাই একটু দ্রুত যদি জয়েন হয়ে যায়, সবাই একটু জানাবো যে ঠিকঠাক মতো আমাকে শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা। আসেন আমরা গতদিন যেই পর্যন্ত পড়ছিলাম সেখান থেকে একটু সামনে এগিয়ে যে আমরা গতদিন বোর্ড কোশ্চেন 2025 ঢাকা বোর্ডের আমরা প্রশ্ন সমাধান করছিলাম। আমরা হচ্ছে টোটাল 15টা প্রশ্ন সমাধান করছিলাম গতকালকে। যারা যারা ক্লাসটিতে গতকালকে জয়েন করেছিলেন তাদের সকলেরই জানা থাকার কথা, আমরা গতদিন 15 পর্যন্ত কোশ্চেন সমাধান করছি। আজকে হচ্ছে আমরা একটু যতটা সম্ভব দ্রুত 16 নাম্বার কোশ্চেনে চলে যাই এবং 16 নাম্বার কোশ্চেন থেকে সবাই আমরা প্রশ্নগুলো সমাধান করা শুরু করি। যারা এখন ক্লাসটা লাইভ দেখছেন এবং যারা পরবর্তীতে হয়তোবা দেখে নেবেন, সবাই এই জায়গা থেকে একটু যদি মনোযোগ সহকারে ক্লাসটা লক্ষ্য করেন। এখানে আমরা শুরু করতেছি কোশ্চেন নাম্বার 16 থেকে, এখানে 15 পর্যন্ত গতদিন পড়াইছিলাম। 16 নাম্বার কোশ্চেন ঢাকা বোর্ড 2025, ঢাকা বোর্ড 2025 অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার থেকে আসা প্রশ্ন, কোশ্চেন নাম্বার 16। ওকে, আসেন আমরা এই কোশ্চেনটা সবাই একটু সমাধান করার চেষ্টা করি। দেখেন কোশ্চেন নাম্বার 16তে যেটা বলে দেওয়া আছে যে স্টক এইটা কি জিনিস। স্টক হচ্ছে মূলধনের অর্থাৎ শেয়ার মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বিশেষ, এটা ঠিক আছে। আর হচ্ছে মূলধনের ক্ষুদ্র অংশ, কিন্তু প্রত্যেকটার মূল্যমান থাকবে হচ্ছে অসমান, অর্থাৎ প্রত্যেকটা শেয়ারের যেটা লিখিত মূল্য বা ফেস ভ্যালু সেটা বিভিন্ন অ্যামাউন্টের যদি হয় তখন সেটাকে আমরা স্টক বলি। আর যদি হচ্ছে সমান অংশ বিশেষ হয় সেটাকে বলা হয় হচ্ছে শেয়ার। তাহলে যৌথ মূলধনী কোম্পানির যেটাকে আমরা শেয়ার বলে অভিহিত করি, যৌথ মূলধনী কোম্পানির শেয়ারের প্রত্যেকটার মূল্যমান সমান থাকে। যেমন ধরে নিলাম প্রত্যেকটা শেয়ারের লিখিত মূল্য, যেটাকে ইংরেজিতে হচ্ছে ফেস ভ্যালু নামে অভিহিত করা হয়, লিখিত মূল্য ধরলাম হচ্ছে 100 টাকা। তাহলে যৌথ মূলধনী কোম্পানির যতগুলো শেয়ার আছে প্রত্যেকটা শেয়ারের মূল্য 100 টাকা করে। এই যে প্রত্যেকটার মূল্য যদি সমান হয় সেটাকে আমরা হচ্ছে শেয়ার নামে ডাকবো। আর যদি বিভিন্ন অ্যামাউন্টের হয়, যেমন কিছুটার মূল্য হচ্ছে 100 টাকা করে, কিছু অংশের মূল্য হচ্ছে 50 টাকা করে, আবার কিছু দাম রাখছেন আপনি হচ্ছে 20 টাকা করে, এক একটার প্রাইস যদি আপনি এক এক রকমের রাখেন তখন এগুলাকে বলা হবে হচ্ছে স্টক। তাহলে মূলধনের ক্ষুদ্র অংশ এবং অসমান অংশ, এই দুইটা হচ্ছে কোশ্চেনটা সঠিক উত্তর হবে, যেটা দেওয়া আছে হচ্ছে খ নাম্বার অপশনে। সঠিক উত্তর পেয়ে যাব অপশন নাম্বার খতে। বুঝতে পারছি? আসেন পরবর্তী কোশ্চেনটা সমাধান করি। কোশ্চেন নাম্বার 17 নাম্বার প্রশ্ন। আর আমরা গতদিনকে যেটা করছিলাম যে কোন কোশ্চেনটা কোন অধ্যায় থেকে আসছে সেটাও আমরা সাথে সাথে লিখে রাখতেছিলাম। সো আমরা একটু খেয়াল করে দেখি এখানের কোশ্চেন নাম্বার 16, 17, 18, এইখানে বোর্ডে যে 3টা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, এই 3টা প্রশ্ন হচ্ছে আমাদের অধ্যায় নাম্বার 4 থেকে আসা। অধ্যায় নাম্বার 4 এটা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন অর্থাৎ শেয়ার ইস্যু যেই টপিক, এই শেয়ার ইস্যু টপিক থেকে আসা প্রশ্ন এখানে আমরা 3টা কোশ্চেন দেখতে পাচ্ছি। ওকে, 17, 18 সবাই একটু দ্রুত কমেন্টে অ্যান্সার জানানোর চেষ্টা করি। ওকে, যারা যারা উত্তর দিচ্ছেন তারা অবশ্যই আমার সাথে একটু মিলাই নেবেন।
ওকে, আসেন আসেন বাকি প্রশ্নগুলো আমরা সমাধান করি। বাকি প্রশ্ন সমাধান করি। কোয়েশ্চেন নাম্বার 17, অবহার। অবহারের হার শেয়ারের অভিহিত মূল্য বা লিখিত মূল্যের কত % হবে? অভিহিত মূল্য, অভিহিত মূল্য মানে কোনটা? এই যে একটু আগে যেটা বললাম, লিখিত মূল্য, যার ইংরেজি নাম হচ্ছে ফেস ভ্যালু। অবহিত লিখিত মূল্য বা অভিহিত মূল্য সর্বোচ্চ কত % হবে অবহারের পরিমাণ? অবহারের পরিমাণ সর্বোচ্চ হবে হচ্ছে স্যার কত? 10%। 10% হচ্ছে কোশ্চেনের সঠিক উত্তর। অসংখ্যবার বোর্ড কোশ্চেনে আসছে, 25 সালে ঢাকা বোর্ডে আসছে, এর আগেও অসংখ্য ইউনিভার্সিটির অসংখ্য বোর্ড পরীক্ষাতে এই প্রশ্নটা বারবার রিপিটেশন হয়েছে। ওকে, 16 অ্যান্সার দিছেন কারা কারা? 16 অ্যান্সার জান্নাত দিছেন, তারপরে সোহানুর। এটা কোন বিষয়ের ক্লাস? এটা স্যার অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের ক্লাস। আশা করি লিখে দেওয়া আছে, দেখতে পাওয়ার কথা। যারা কমার্সের স্টুডেন্ট তাদের জন্য এই ক্লাস। ওকে, আসেন বাকিরা একটু অ্যান্সার করি। কোশ্চেন নাম্বার 18 নম্বর প্রশ্নে বলা আছে অভিহিত মূল্য মানে লিখিত মূল্য এর চাইতে যদি বেশি মূল্যে শেয়ারকে আমরা ইস্যু করি, যদি আমরা গায়ের দামের চাইতে বেশি দাম নেই, 100 টাকা মূল্যের শেয়ার আমরা হচ্ছে 120 টাকায় বিক্রয় করলাম, এই যে 20 টাকা অতিরিক্ত নিলাম, এই 20 টাকে কি বলা হবে? এই 20 টাকার নাম হবে হচ্ছে অধিহার। অধিহারের পরিমাণ, অধিহারে শেয়ার ইস্যু যখন বেশি দাম নেওয়া হয়। তবে এই যে অধিহারের যে বিষয়টা, এই যে দাম বেশি নেওয়ার বিষয়টা, অধিহারের কোনো হার কিন্তু নেই। অধিহার এর পার্সেন্টেজ কত হবে এইটা কিন্তু কোম্পানি আইনে বলে দেওয়া নাই। কোম্পানি আইনে শুধুমাত্র আপনার অবহারের পরিমাণটাই বলা আছে কত? 10%। অধিহারের পরিমাণ সম্পর্কে কোম্পানি আইনে কিছু বলা নাই। এবং মনে রাখবেন, প্রত্যেকটা দেশের যেটা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, যেমন আমাদের বাংলাদেশে বিএসইসি, আশা করি এই নামটার সাথে আপনারা পরিচিত থাকার কথা। বিএসইসি এলাবোরেশন হচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, অর্থাৎ বাংলাদেশের যতগুলো শেয়ার বাজারের তালিকাভুক্ত কোম্পানি আছে সেই কোম্পানিগুলোকে যেই প্রতিষ্ঠানটা নিয়ন্ত্রণ করে, নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসইসি। তাহলে আমাদের বাংলাদেশের যৌথ মূলধনী কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান, ইনি হচ্ছে নির্ধারণ করে দেন যে কোন কোম্পানির অধিহারের পরিমাণ কত হবে। তাহলে এটা কোম্পানি ভেদে ভিন্ন হতে পারে, তার মানে এক এক কোম্পানি এক এক রকমের অধিহারের পার্সেন্টেজ হবে। কোম্পানি আইনে স্পেসিফিক কিছু বলে দেওয়া নাই। তাহলে স্পেসিফিক বলা আছে কার সম্পর্কে? অবহার সম্পর্কে বলা আছে। ওকে, আসেন পরবর্তী প্রশ্ন খেয়াল করি। আমি সবার কোশ্চেন কমেন্টের রিপ্লাই দিয়ে পারতেছি না, কারণ ক্লাসটা শুরু করতে আমাদের একটু লেট হয়ে গেছে। আমাদেরকে এনিহাও 9টার মধ্যে আবার শেষ করতেই হবে। যাই হোক, যারা যারা কমেন্ট করে জানাচ্ছেন ভাইয়া ফার্স্ট পেপার নিলে ভালো হতো। ভাই স্যার আগামীকালকে ফার্স্ট পেপার ক্লাস পাবেন। আগামীকাল রোববার এবং সোমবার 2 দিন ফার্স্ট পেপারের ক্লাস থাকবে, আর হচ্ছে শুক্রবার শনিবার থাকে হচ্ছে সেকেন্ড পেপারের ক্লাস। ওকে, নিশি আক্তার সালাম জানাইছেন। ওকে, যিনি ফার্স্ট পেপারের ক্লাস চাইছেন মোহনা আফরিন, ঠিক আছে, সমস্যা নেই, আমরা ইনশাল্লাহ ক্লাস সবগুলো সাবজেক্টেরই দিচ্ছি, আপনারা সবগুলো সাবজেক্টের ইনশাল্লাহ ক্লাস পাবেন। আসেন বাকি প্রশ্নগুলো সমাধান করে নেই, দ্রুত আমরা একটু সমাধান করে নেই। সবাই একটু দ্রুত অ্যান্সার করার চেষ্টা করব, ঠিক আছে? জাহিদ আবরার অনেকক্ষণ আগে অ্যান্সার দিচ্ছেন, খেয়াল করতে পারি নাই আপনার নাম। যারা যারা ক্লাস করতেছেন, কে কোন কলেজের, কে কত ব্যাচ, এইচএসসি 26-এর না 27-এর, একটু কমেন্ট করে জানাবেন। কারা কারা এখন পর্যন্ত ভর্তি হয়েছেন আর কারা কারা ভর্তির ব্যাপারে এখনও চিন্তাভাবনায় আছেন একটু জানাবেন, অবশ্যই কষ্ট করে। আসেন পরবর্তী প্রশ্ন দেখি। কোশ্চেন নাম্বার 19 নাম্বার, যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী থেকে কোনটা জানা যাবে না, কোনটা জানতে পারবেন না যেটা, সেটা হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা। লাভ ক্ষতি জানা যাবে আয় বিবরণী থেকে, বিশদ আয় বিবরণী যেটা আমরা বানাই। সম্পত্তির পরিমাণ এবং দায়ের পরিমাণ জানা যাবে আর্থিক অবস্থার বিবরণী থেকে। সো কোশ্চেন দেখেই বলা যাচ্ছে এইটা হচ্ছে আমাদের অধ্যায় নাম্বার 5। অধ্যায় নাম্বার 5 থেকে আসা প্রশ্ন। অধ্যায় নাম্বার 5 থেকে কয়টা প্রশ্ন আসছে আমরা মিলায় দেখার চেষ্টা করব। দেখেন 19 নাম্বার প্রশ্ন, 20 নাম্বার প্রশ্ন, এটাও আর্থিক বিবরণী টপিকের। তারপরে 21, এটা হচ্ছে যেহেতু বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী মানে এই সেম অধ্যায়। কোশ্চেন নাম্বার 22, কোশ্চেন নাম্বার 23, এই সবগুলোই হচ্ছে এখানে বোর্ডে যে 5টা প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা, এই 5টাই হচ্ছে কোন অধ্যায়ের? অধ্যায় নাম্বার 5, অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী টপিক থেকে আসা প্রশ্ন। একটা স্লাইডে আমরা মোট 5টা প্রশ্ন পেয়ে যাচ্ছি। আসেন কোশ্চেনগুলো সমাধান করি আমরা দ্রুত। ওকে, দেখেন কোশ্চেন নাম্বার 19-এর অ্যান্সার কি বলছিলাম? ভবিষ্যৎ পরিকল্পনা।
আন্তর্জাতিক হিসাব মান এর 1 নাম্বার ধারা অনুযায়ী আর্থিক বিবরণীর অংশ কয়টা? এইটা খুবই মজার একটা প্রশ্ন, যেটা অলরেডি আপনাদেরকে অসংখ্যবার পড়ানো হয়েছে। ওকে, খেয়াল করেন, আর্থিক বিবরণীর অংশ যদি বলা হয়, অংশ হাতে আঙ্গুল কয়টা? 5টা। তাহলে অংশ বললে উত্তর হবে কি? উত্তর হবে হচ্ছে 5টা। অংশ বললে উত্তর হবে স্যার 5টা। কিন্তু যদি বলা হয় এখানে আর্থিক বিবরণীর মধ্যে বিবরণী কতটি, স্পেসিফিক যদি বিবরণীর সংখ্যা জানতে চাওয়া হয়, বিবরণীর সংখ্যা বললে উত্তর কত হয়? তখন বিবরণীর সংখ্যা বললে উত্তর হচ্ছে 4টা বিবরণী। তাহলে বিবরণী কয়টা? 4টা। আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, নগদ প্রবাহ বিবরণী। আর এই 4টা বিবরণীর অংশের মধ্যে আমরা যেই গণনা কার্য করি, নোট করি, টিকা লেখি, এই নোট, গণনা কার্য, টিকা অংশ নিয়ে হচ্ছে আপনার 5 নাম্বার অংশ, যেটা কোনো বিবরণী না, বাট সেটা আর্থিক বিবরণীর একটা অংশ হিসেবে পরিগণিত হয়। তাহলে অংশ বললে উত্তর হবে স্যার 5টা, আর বিবরণী বললে উত্তর হবে 4টা। ওকে, তারপরে আসেন পরবর্তী প্রশ্ন নাম্বার 21। বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী, অর্থাৎ যেটাকে আমরা বিশদ আয় বিবরণী নামে জানি, এই বিবরণীর 4র্থ ধাপে, ধাপ নাম্বার 4, কারণ বিশদ আয় বিবরণীতে আয় এবং ব্যয়কে আমরা বিভিন্ন রকমের শ্রেণী বিভাগ করে দেখাই। যেমন আমরা প্রথমে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়কে বাদ দেই, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আসে হচ্ছে মোট লাভ, মোট লাভের সাথে পরিচালন আয় যোগ, আর পরিচালন ব্যয়গুলোকে বিয়োগ করি, পরিচালন ব্যয় বিয়োগ করার পরে আপনার আসে পরিচালন মুনাফা, আর পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয় যোগ অপরিচালন ব্যয় বিয়োগ করলে আপনি পাবেন কর দেওয়ার আগের মুনাফা, কর পূর্ব মুনাফা। আর এখান থেকে করের পরিমাণটা বাদ দিলে স্টেপ নাম্বার 4, যার উত্তর হচ্ছে কর পরবর্তী নিট মুনাফা, কর পরবর্তী নিট মুনাফা। তাহলে 21-এর উত্তর হবে হচ্ছে কত স্যার? ক নাম্বার অপশন। এইটা কত নাম্বার ধাপ? এটা হচ্ছে 4র্থ ধাপে এই ফলাফলটা পাওয়া যাবে। সিরিয়ালটা মনে রাখেন, 3য় ধাপে পাওয়া যাবে কোনটা? কর পূর্ববর্তী, কর দেওয়ার আগের মুনাফা। তারপর 2য় ধাপে যেই ফলাফলটা পাওয়া যায় সেটা হচ্ছে পরিচালন মুনাফা, আর প্রথম ধাপে যেই ফলাফল পাওয়া যায় তার নাম হচ্ছে মোট মুনাফা। তাহলে সিকোয়েন্সে মনে রাখবেন, মোট মুনাফা, পরিচালন মুনাফা, কর দেওয়ার আগের মুনাফা, কর দেওয়ার পরের মুনাফা, এই 4টা জিনিস পাওয়া যায় বিশদ আয় বিবরণীতে। সো 4র্থ ধাপ উত্তর হবে কর পরবর্তী মুনাফা। অন্য কোনো ধাপ জিজ্ঞাসা করলে আশা করি আমরা সবাই অ্যান্সার করতে পারবো। সবাই একটু কষ্ট করে কমেন্টে জানাবেন বুঝতেছেন কিনা, এই বিষয়গুলোর সাথে আপনারা পরিচিত কিনা। যেহেতু বোর্ড পরীক্ষার প্রশ্ন এইচএসসি 26-এর সময় এই ধরনের প্রশ্নই কিন্তু আসবে। এইচএসসি 27-এর জন্য এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। এইচএসসি 25-এর কোশ্চেন 27-এর ব্যাচের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো যে প্রশ্নগুলো আমরা সমাধান করতেছি আমরা বুঝতেছি কিনা, এইটা আমাদের জন্য জরুরি। 22 নাম্বার প্রশ্ন দেখেন, বলা আছে কোনটি মালিকানা সত্ত্ব বিবরণী এর অংশ নয়? মালিকানা সত্ত্ব বিবরণীর অংশ নয় কোনটা? আচ্ছা, বোর্ডটা একটু ক্লিয়ার করি তাহলে বুঝতে সুবিধা হবে। কোশ্চেন নাম্বার 22 সমাধান করে যাচ্ছিলাম আমরা। কোশ্চেন নাম্বার 22, মালিকানা সত্ত্ব বিবরণীর অংশ নয় কোনটা? মানে যে 4টা অপশন দেওয়া আছে এখানে, এখান থেকে কোন দফাটা মালিকানা সত্ত্ব বিবরণীর মধ্যে দেখানো হবে না? মালিকানা সত্ত্ব বিবরণীর মধ্যে কোন বিষয়টা যাবে না? মালিকানা সত্ত্ব বিবরণী যৌথ মূলধনী কোম্পানিতে বেসিক্যালি মালিকানা সত্ত্ব বিবরণী তো না, বলে হচ্ছে সংরক্ষিত আয় বিবরণী। এখানে মালিকানা সত্ত্ব বিবরণী বলতে সংরক্ষিত আয় বিবরণীকে বোঝানো হচ্ছে, কারণ যৌথ মূলধনী কোম্পানিতে তো আর মালিকানা সত্ত্ব বিবরণী বানাবো না, যৌথ মূলধনী কোম্পানিতে বানাবো কোনটা? সংরক্ষিত আয় বিবরণী। আর এই সংরক্ষিত আয় বিবরণীর মধ্যে কোন দফাটা দেখানো হবে না? 22-এর অ্যান্সার অলরেডি পাইছি মোহাম্মদ সিয়ামের কাছ থেকে, উত্তর হচ্ছে খ নাম্বার অপশন, শেয়ার অবহার। স্যার, শেয়ার অবহার মালিকানা সত্ত্ব বিবরণী বা সংরক্ষিত আয় বিবরণীতে যাবে না। যাবে কোনটা কোনটা? মূলধন, সঞ্চিতি, সংরক্ষিত আয় ইত্যাদি ইত্যাদি। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে এই শেয়ার অবহারটা যাবে কোথায়? শেয়ার অবহারটা দেখাবো কোথায়? নাকি না দেখাইলেও চলবে? দেখাইতে তো হবে অবশ্যই। শেয়ার অবহারকে আমরা দেখাবো কোথায়? শেয়ার অবহারকে দেখাবো হচ্ছে আমরা সম্পত্তির পাশে। শেয়ার অবহার যাবে হচ্ছে সম্পত্তির পাশে, এবং এই শেয়ার অবহারকে বলা হয় হচ্ছে অলিক সম্পত্তি। শেয়ার অবহার এটাকে
অলিক সম্পত্তি হিসেবে বিবেচনা করতে হয়। তাহলে শেয়ারের সাথে জড়িত থাকার পরেও এই শেয়ার অবহারটা কোথায় যাবে? আর্থিক অবস্থার বিবরণীতে সম্পত্তির পাশে। সঠিক উত্তর হবে খ নাম্বার। আর 23 নাম্বার প্রশ্ন যেটা, এখানে প্রশ্ন হচ্ছে যে সুনাম কি ধরনের সম্পত্তি? যখন আপনি আর্থিক অবস্থার বিবরণী তৈরি করেন, এটার যেটা নমুনা ছক দেওয়া আছে, সেই নমুনা ছক অনুযায়ী সুনামকে আমরা কি হিসেবে দেখাই? সুনামকে বেসিক্যালি আমরা যেই নামে অভিহিত করি, সুনাম হচ্ছে অস্পর্শনীয় সম্পত্তি। কারণ একটা প্রতিষ্ঠানের সুনাম, এটাকে তো আর স্পর্শ করা যাবে না, টাচ করা যায় না। সুনাম, প্যাটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক, এগুলোকে বলা হয় হচ্ছে অস্পর্শনীয় সম্পত্তি। সম্পত্তির প্রকারভেদ অংশে আপনি পাবেন অস্পর্শনীয় সম্পত্তি। তবে যখন আপনি আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করবেন, সেখানে সুনামটাকে দেখাইতে হবে কোথায়? স্থায়ী সম্পত্তির আন্ডারে। সুনামকে দেখাবো কোথায়? স্থায়ী সম্পত্তির মধ্যে আমরা দেখাবো। ঠিক আছে, বুঝতে পারছি কিনা এই পর্যন্ত? আচ্ছা, তাহলে এই যে অলিক সম্পত্তি, এর অন্য নাম হচ্ছে ভুয়া সম্পত্তি বা কাল্পনিক সম্পত্তি, এই নামে অভিহিত করা যেতে পারে। আর এই অলিক সম্পত্তির অন্য নাম আবার অসমন্বিত ব্যয়ও বলা হয়। এই যে অসমন্বিত ব্যয় নামটা, এই অসমন্বিত ব্যয় এই নামটা হচ্ছে আপনার এই ভুয়া সম্পত্তি, কাল্পনিক সম্পত্তি, অলিক সম্পত্তি, এর পরিবর্তে এই অসমন্বিত ব্যয় নামটাও দেখানো যেতে পারে। মনে রাখবেন, শেয়ার অবহার, তারপরে ঋণপত্র বা বন্ডের অবহার, তারপরে হচ্ছে আপনার শেয়ার অবলেখকের দস্তুরি বা কমিশন, তারপরে বড় অঙ্কের বিজ্ঞাপন খরচ, এগুলোকে দেখানো হয় কোথায়? এগুলাকেই আমরা অলিক সম্পত্তি বা ভুয়া সম্পত্তি হিসেবে দেখিয়ে থাকি। ওকে, বুঝছি এই পর্যন্ত? ওকে, আসেন পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন, আমাদের ঢাকা বোর্ড প্রায় শেষ। ঢাকা বোর্ডের পরে আমরা আজকে দেখি, পারলে আমরা আরও একটা বোর্ড সমাধান করার চেষ্টা করব। এই প্রশ্নগুলো আপনাদের প্রয়োজন আছে কি না, যেগুলো সমাধান করাচ্ছি, একটু কমেন্টে জানাবেন অবশ্যই। কোশ্চেন নাম্বার 24-এ যাই। 24, তারপরে 25 আর 26, এই তিনটা স্যার কোন টপিক? টপিকের নামটা খেয়াল করেন। এর আগের প্রশ্নগুলো সমাধান করছি আর্থিক বিবরণী চ্যাপ্টার থেকে। আর এটা হচ্ছে আমাদের কত? আমাদের অধ্যায় নাম্বার হচ্ছে 6, অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের অধ্যায় নাম্বার 6। 6 নাম্বার অধ্যায়ের নাম কি? আর্থিক বিবরণী বিশ্লেষণ, যেটা সহজ নাম হচ্ছে স্যার অনুপাত বিশ্লেষণ। অনুপাত বিশ্লেষণ থেকে দেখেন প্রশ্ন কয়টা আসছে। এখানে আমরা 3টা প্রশ্ন পাচ্ছি। কোনটি? মুনাফা অর্জন ক্ষমতা যাচাইয়ের অনুপাত। মুনাফা অর্জন ক্ষমতা, মুনাফা অর্জন ক্ষমতা যাচাইয়ের অনুপাত হচ্ছে বিনিয়োজিত মূলধনের আয়ের অনুপাত। আর অন্যান্য যে অপশনগুলো দেওয়া আছে, চলতি অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত, এই দুইটাকে বলা হয় হচ্ছে আপনার তারল্য অনুপাত। এই দুইটা হচ্ছে তারল্য অনুপাত। আর দায় মালিকানা অনুপাতকে বলা হয় হচ্ছে সচ্ছলতার অনুপাত। আর সচ্ছলতার অনুপাতের মাধ্যমে আপনার দীর্ঘমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা, দীর্ঘমেয়াদী দায়ের পরিশোধ ক্ষমতা যাচাই করা হয়। দীর্ঘমেয়াদী দায়ের কথা বললে সচ্ছলতা, আর যদি আপনাকে প্রশ্নে সচ্ছলতার জায়গায় বলে হচ্ছে স্বল্প মেয়াদী দায় পরিশোধ ক্ষমতা, অল্প সময়ের, অর্থাৎ 1 বছর বা তার চাইতে কম। স্বল্প মেয়াদী বললে উত্তর হচ্ছে তারল্য অনুপাত, আর দীর্ঘমেয়াদী দায় বললে উত্তর হচ্ছে কোনটা? সচ্ছলতার অনুপাত। আর প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের ক্ষমতা অথবা মুনাফা অর্জন ক্ষমতার পরিবর্তে প্রশ্নে দক্ষতাও বলা হইতে পারে, যে প্রতিষ্ঠানের দক্ষতা যাচাই করা হয় কোন অনুপাতের মাধ্যমে? দক্ষতা যাচাইও করা হয় এই মুনাফা অর্জন ক্ষমতার অনুপাতের মাধ্যমে, যেখানে আমরা মোট লাভের হার, নিট লাভের হার, তারপর সাধারণ শেয়ার হোল্ডারদের স্বত্বের উপর আয়ের হার, এই অনুপাতগুলোর দ্বারা আমরা প্রতিষ্ঠানের দক্ষতা বা মুনাফা অর্জন ক্ষমতা যাচাই করি। অনুপাত বিশ্লেষণে আপনারা তো সবাই শুধু অঙ্ক করে থাকেন, থিওরির বেসিকটা তো সবার একটু জানা উচিত বা পারা উচিত। একটু বলে দিলাম, আশা করি এবার ক্লিয়ার হয়ে যাবে। দেখেন 25 নাম্বার প্রশ্ন, কোনটা? সচ্ছলতা যাচাইয়ের অনুপাত। একটু আগেই আমরা মাত্র পড়লাম, এই যে দায় মালিকানা অনুপাত কিসের? সচ্ছলতা। তাহলে উত্তর হবে খ নাম্বার অপশন, দায় মালিকানা অনুপাত। তারপর তরল অনুপাত। তরল অনুপাত কোনটা স্যার? তরল অনুপাত মানে হচ্ছে আমাদের তড়িৎ অনুপাত। যেটা তড়িৎ অনুপাতের অন্য নাম দ্রুত অনুপাত বলা হতে পারে। তড়িৎ অনুপাতের অন্য নাম হচ্ছে অগ্নি পরীক্ষা অনুপাত বলা যেতে পারে। এরকমের বিভিন্ন নাম আছে এইটার। এইটার আদর্শ মান কত? 1:1।
আর যদি প্রশ্নে চলতি অনুপাত বলা হয়, চলতি অনুপাতের আদর্শ মান হবে হচ্ছে 2:1। আশা করি এগুলো আমরা সবাই জানি। এগুলা একদম বেসিক প্রশ্ন, সহজ প্রশ্ন। আপনার 30টা এমসিকিউর মধ্যে 30টাই কঠিন না, 30টাই সহজ না। সো এখান থেকে আপনাকে আগে বুঝে নিতে হবে যে কোন কোন প্রশ্নগুলো আমার জন্য সহজ। পরীক্ষায় যখন অ্যান্সার করতে যাব, পরীক্ষায় অ্যান্সার করতে গিয়ে আমরা অনেকেই সিরিয়ালি উত্তর দাগাই, 1 নাম্বার দাগাইলাম, 2 পারলাম, 3 নাম্বার প্রশ্নটা মনে পড়তেছে না। তো 3 নাম্বার পারার জন্য আপনি যদি অস্থির হয়ে যান পরীক্ষার হলে, এখানে আপনি আটকে যাবেন। 3 নাম্বার মনে আসতেছে না, ওকে ফাঁকা থাকুক, পরেরটায় যান। 4 নাম্বার দেখেন পারেন কিনা, পারলে উত্তর দাগান। তবে 4-এর কোশ্চানের গোল্লা আবার 3-এর মধ্যে যায় ভরাট করে দিয়ে আইসেন না। কোনটা ফাঁকা রাখতেছেন প্রশ্নে, ওএমআর শিটেও সেটা যাতে ফাঁকা থাকে দেখে দেখে আপনাকে অবশ্যই গোল্লাগুলো ভরাট করতে হবে। এক সিরিয়ালে 30টা প্রশ্ন পড়েন, দেখবেন কমপক্ষে 17 থেকে 18টা প্রশ্ন আপনি উইদিন 5 মিনিটস অ্যান্সার করতে পারবেন। যদি আপনি নিয়মিত ক্লাস করেন তাহলে 17 থেকে 18টা কোশ্চেন আপনার সমাধান করতে 5 মিনিট সময় লাগবে, যেগুলো ইজি। তারপরে যেগুলো গ্যাপ রেখে গেছেন সেগুলো একটু চিন্তা ভাবনা করলেই আরও মোটামুটি আপনার 8-9টা প্রশ্ন আপনি আশা করি পরীক্ষার হলে অ্যান্সার করে দিয়ে আসতে পারবেন। 30টা এমসিকিউর মধ্যে যদি আপনার টার্গেট থাকে 30টাই পারতে হবে, তাইলে আপনি প্রেসারে থাকবেন। স্যার লেখাপড়া এটা প্রেসারের কাজ না, লেখাপড়া হচ্ছে বুঝে শুনে করতে হবে। 80 পাইলে আমার A+, আমার 100 পাওয়ার দরকার নাই। 30টা এমসিকিউ আমার পারার দরকার নাই। 30টা এমসিকিউর মধ্যে 25টা 26টা যদি আমি সুন্দর মতো কারেক্ট করে দিয়ে আসতে পারি উইদাউট এনি প্যারা, তাহলে আমার জন্য A+ পাওয়াটা সহজতর হয়। আর বোর্ড প্রশ্নগুলো যদি আপনি নিয়মিত অনুশীলন করেন, সমাধান করেন, তাহলে এই দক্ষতাটা আপনার ধীরে ধীরে তৈরি হবে। আসেন পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন এইটাও স্যার অনুপাত বিশ্লেষণ থেকেই আসছে প্রশ্ন, তবে এখানে উদ্দীপক দিয়ে হচ্ছে 2টা প্রশ্ন, 27 এবং 28। 27-এ বের করতে বলছে চলতি সম্পদ, আর 28-এ বের করতে বলছে কার্যকরী মূলধন। দেখি আপনারা দ্রুত কমেন্টে উত্তর জানান। আচ্ছা, আমি 28-এর সূত্রটা একটু লিখে রাখি। কার্যকরী মূলধন, কার্যকরী মূলধনের অন্য নাম চলতি মূলধনও বলা হয়। কার্যকরী মূলধন এর অন্য নাম চলতি মূলধন বলা হয়। এটার সূত্র হচ্ছে আমরা জানি সকলেই যে চলতি সম্পত্তি থেকে কিসের পরিমাণ বাদ যায়, চলতি দায়ের পরিমাণ বাদ যায়। চলতি সম্পদ থেকে দায়ের টাকা বাদ দিলে কার্যকরী মূলধনের পরিমাণটা আসে। আশা করি এবার সবাই অ্যান্সার করতে পারবেন। 27, 28 দ্রুত সবাই একটু অ্যান্সার করি সবাই দ্রুত। এখানে নগদ এটা চলতি সম্পত্তি, মজুদ পণ্য চলতি সম্পত্তি। তবে মজুদ পণ্য কিন্তু আবার তড়িৎ সম্পত্তির মধ্যে আসে না। মজুদ পণ্য এটাতেই ঝামেলা আছে। মজুদ পণ্য চলতি সম্পত্তি হিসেবে বিবেচিত হবে। মজুদ পণ্য চলতি সম্পত্তি, কিন্তু মজুদ পণ্য কখনোই তড়িৎ সম্পত্তির মধ্যে আসবে না। তড়িৎ সম্পত্তি নির্ণয়ের ক্ষেত্রে মজুদ পণ্য বিবেচিত হবে না, এটা চলতি সম্পত্তির অন্তর্ভুক্ত। প্রাপ্য হিসাব চলতি সম্পত্তি, আর এই যে প্রদেয় হিসাব আর হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত, এই দুইটা হচ্ছে আমাদের দায়। তাহলে আমাদের দায়ের পরিমাণগুলো একটু দাঁড়ান ভিন্ন কালার দিয়ে দাগায় রাখি। প্রদেয় হিসাব 25,000 টাকা, ব্যাংক জমাতিরিক্ত 50,000 টাকা। তাহলে 25 আর 50 আমাদের দায়ের পরিমাণ। কোন দায়? চলতি দায়। দায়ের পরিমাণ কত হচ্ছে? মোট 75,000 টাকা। তাহলে স্যার আমাদের চলতি সম্পত্তিটা যেন কত ছিল দেখেন তো মানগুলো। এখানের 90, এখানের 20, 1,10,000 আর হচ্ছে 40, মানে কত হইল? 1,50,000 টাকা। চলতি সম্পত্তি 1,50,000 টাকা, আর চলতি দায়ের পরিমাণ কত? 75,000 টাকা। চলতি সম্পদ বের করতে বলছে 1,50,000 টাকা, উত্তর লাগাই দেই। আর চলতি মূলধন বের করার জন্য চলতি সম্পত্তি 1,50,000 থেকে চলতি দায়ের পরিমাণ 75,000 টাকা বিয়োগ করে দিলেই হবে। তাহলে 1,50,000 থেকে 75,000 যদি আপনি বিয়োগ করেন, আর 75,000 টাকাই বাকি থাকে, কারণ 75,000-এর ডবল হচ্ছে 1,50,000 টাকা। তাহলে চলতি মূলধনের পরিমাণ বা কার্যকরী মূলধনের পরিমাণ হবে কত? 75,000 টাকা। তাহলে 27, 28 সমাধান করলাম অনুপাত বিশ্লেষণ থেকে, একদম খুবই সহজ বেসিক প্রশ্ন। আসেন লাস্ট 2টা কোশ্চেন সমাধান করি আমরা। আমাদের ঢাকা বোর্ডের লাস্ট প্রশ্ন সমাধান, কোশ্চেন নাম্বার 29 এবং 30। এখানে চ্যাপ্টারের নাম একটু খেয়াল করে দেখেন, 29 এবং 30 এইটা কোন চ্যাপ্টারের প্রশ্ন? এটা হচ্ছে আমাদের অধ্যায় নাম্বার 7। অধ্যায় নাম্বার 7। 7-এর মধ্যে 2টা পার্ট, কিন্তু
ক নাম্বার অংশটা হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী। এখানে এই উৎপাদন ব্যয় বিবরণী থেকে এই প্রশ্ন দুটো করা হয়েছে। আর 7-এর খ নাম্বার অংশে কিন্তু আপনার বেতন ও মজুরি থাকে। বেতন মজুরি থেকে গত বছর ঢাকা বোর্ড একটা প্রশ্নও কিন্তু করে নাই। আসেন লাস্ট দুইটা কোশ্চেন সমাধান করি। এখানে বলে দেওয়া আছে উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্য কি। উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্য ব্যয় নির্ণয় করা, উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্য ব্যয়টাকে নিয়ন্ত্রণ করা। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে 1 আর 2, ব্যয় লিপিবদ্ধ করা। এইটা উৎপাদন ব্যয়ের উদ্দেশ্য না। উৎপাদন ব্যয়ের উদ্দেশ্য হচ্ছে ব্যয় নির্ণয় বা নির্ধারণ করা, যে পণ্যটা উৎপাদন করতে আমার খরচ কত টাকা হবে এবং ক্ষেত্র বিশেষে কোন কোন ব্যয়গুলোকে নিয়ন্ত্রণের মাধ্যমে উৎপাদন খরচ কমানো যায় সেই প্রচেষ্টা করা। আর ব্যয় লিপিবদ্ধ করা, স্যার লিপিবদ্ধকরণ এটা কিসের কাজ? লিপিবদ্ধকরণ হচ্ছে জাবেদার কাজ। জাবেদার কাজ হচ্ছে লিপিবদ্ধ করা, উৎপাদন ব্যয়ের কাজ না। তাই সঠিক উত্তর হবে 1 এবং 2। 1 এবং 2 কোথায় আছে? ক নাম্বার অপশনে। ঝামেলা শেষ। কোশ্চেন নাম্বার 30, ব্যয়ের যে উপাদানগুলো, ব্যয়ের উপাদানের উপর ভিত্তি করে ব্যয়কে আপনি কয় ভাগে ভাগ করতে পারবেন? উপাদান অনুযায়ী আপনি এটাকে কত ভাগে বিভক্ত করতে পারবো? উপাদান অনুযায়ী, ব্যয়ের উপাদান অনুযায়ী আমরা ব্যয়কে ভাগ করতে পারি হচ্ছে 3 ভাগে। 3 ভাগে। সঠিক উত্তর হচ্ছে খ। 3 ভাগের নামগুলো কি কি? একটা হচ্ছে স্থির বা স্থায়ী ব্যয়, একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, আরেকটা হচ্ছে আধা পরিবর্তনশীল ব্যয় বা আধা স্থায়ী ব্যয়। তাইলে ব্যয়কে মোট আমরা এই 3 ভাগে বিভক্ত করতে পারি, যেটা উৎপাদন ব্যয়ের আলোচনার মধ্যে দেওয়া থাকে। তাহলে এই হচ্ছে টোটাল 30টা প্রশ্ন আমরা সমাধান করলাম, যে 30টা ছিল আমাদের ঢাকা বোর্ড পরীক্ষার গত বছরের প্রশ্ন। আসেন আমরা একটু আর 2-3 মিনিট সময় পাবো হয়তোবা, আমরা একটু পড়া এগিয়ে রাখি। চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন। চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন আসেন কয়েকটা প্রশ্ন আমরা দেখার চেষ্টা করি। চট্টগ্রাম বোর্ড এই বছরের ইন্টারমিডিয়েটের যে রেজাল্ট, সেই রেজাল্ট অনুযায়ী কোনো বোর্ডই কিন্তু নিরাপদ না, সবগুলা বোর্ড ঝামেলায় আছে। সবচাইতে খারাপ বোর্ড হচ্ছে কুমিল্লা বোর্ডের রেজাল্ট। আর আমি ইনশাল্লাহ আপনাদেরকে আগামী সপ্তাহের সেকেন্ড পেপারের ক্লাসে কুমিল্লা বোর্ডের এমসিকিউ প্রশ্নটা দেখাবো আপনাদেরকে। এবং বিশ্বাস রাখেন কুমিল্লা বোর্ড যেই এমসিকিউ প্রশ্ন করছে স্যার, একদম দেখলে মাথা নষ্ট হয়ে যাবে পরীক্ষার হলে। 30টা এমসিকিউর মধ্যে আপনি হার্ডলি 15 থেকে 16টা, 15টাই পারা কঠিন হয়ে যাবে। বাকি 15টা প্রশ্ন অ্যান্সার করাটা পরীক্ষার হলে সো মাচ ডিফিকাল্ট। কিন্তু আবার এই কুমিল্লা বোর্ডের সৃজনশীল প্রশ্নের যে 70, সৃজনশীল প্রশ্নটা অনেক সহজ ছিল। আমরা ইনশাল্লাহ বোর্ড কোশ্চেন যখন সমাধান করব, কুমিল্লা বোর্ডের সৃজনশীল একদম পানি ভাত। কিন্তু কুমিল্লা বোর্ড ধরা দিছে কোন জায়গাতে? এমসিকিউতে। তো দেখা যায় সৃজনশীলে সবাই ভালো মার্কস পাইছে, কিন্তু এমসিকিউতে এসে বাস খেয়ে A+ অনেকেরই আসে নাই, ফেল তো অনেকেই করছে। কারণ সৃজনশীল অংশে এবং এমসিকিউ অংশে আলাদা করে কিন্তু পাস করতে হয়। আসেন কোশ্চেন সমাধান করি। অলরেডি আমাদের জান্নাত, সিয়াম অলরেডি উত্তর দিয়ে দিছেন। কোশ্চেন নাম্বার 1, অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি। মূল ভিত্তি কোনটা স্যার? চুক্তি। মূল ভিত্তি হবে চুক্তি। তবে যদি কথা আছে চুক্তিপত্র যদি বলে দেওয়া থাকতো তাহলে কিন্তু সেটা উত্তর হতো না। চুক্তিপত্র থাকলে হবে না, শুধু চুক্তি থাকা লাগবে। তারপরে আর্থিক বিবরণী বিশ্লেষণ, এইটার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ব্যবসায়ের কোন কোন জিনিস পরিমাপ করা। তারল্য ক্ষমতা যাচাই, মানে স্বল্প মেয়াদী দায়ের পরিশোধ ক্ষমতা। ব্যবস্থাপনার দক্ষতা, ওই যে মুনাফা অর্জনের ক্ষমতার অনুপাতগুলোর মাধ্যমে দক্ষতা যাচাই করা। তারপরে এই যে মুনাফা অর্জন ক্ষমতা যাচাই, সবগুলোই ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হবে 1, 2, 3। 1, 2, 3 উত্তর। 1, 2, 3 উত্তর। তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে অংশীদারির। অংশীদারি মানে হচ্ছে আপনার অধ্যায় নাম্বার 2। আর হচ্ছে পরের প্রশ্নটা হচ্ছে আপনার আর্থিক বিবরণী বিশ্লেষণ। আর্থিক বিবরণী বিশ্লেষণ, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের অধ্যায় নাম্বার কত? 6 নাম্বার অধ্যায়ের প্রশ্ন। ঢাকা বোর্ড যেমন দেখা যায় যে অধ্যায় ধরছে সেই অধ্যায় থেকে সিরিয়ালি প্রশ্ন দিছিল, বাট চট্টগ্রাম বোর্ড কিন্তু এক এক জায়গার প্রশ্ন সফল করে দিছে। সো আপনাকে অ্যাট এ টাইমে এতগুলো চ্যাপ্টার মাথায় রাখাটা একটু তো ডিফিকাল্ট। আসেন আর 3টা কোশ্চেন সমাধান করি। আজকে আমরা 5 পর্যন্ত সমাধান করব। এই 5 পর্যন্ত সমাধান করে ক্লাস শেষ করব ইনশাল্লাহ। বাকিটুকু আর বাকি 25টা ইনশাল্লাহ আবার আগামী সপ্তাহ পর্যন্ত আপনারা ওয়েট করবেন। প্রত্যেক সপ্তাহে শুক্রবার শনিবার আমাদের সেকেন্ড পেপারের ক্লাসগুলো হয়। একটু আপনারা সবাই কোশ্চেনগুলোর অ্যান্সার করা শুরু করেন। আর HSC 26-এর
আমাদের কামব্যাক কোর্স এবং এইচএসসি 27-এর মিশন এ প্লাস ব্যাচে আমাদের খুব দ্রুতই পেইড ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে। যারা হচ্ছে সবগুলো সাবজেক্টের জন্য আপনি ভর্তি হইতে চান, যেখানে বাংলা, ইংরেজি, আইসিটি, কমার্সের গ্রুপ সাবজেক্ট সব মিলে চাইলে আপনি ভর্তি হতে পারেন মাত্র 2499 টাকায়। আপনার একদম ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারের ফুল সিলেবাস, সবগুলা চ্যাপ্টার, সবগুলা অধ্যায় আপনাকে পড়ানো হবে। এবং যদি চান শুধু কমার্সের গ্রুপ সাবজেক্টগুলো করতে, সেইটাও আপনার করার সুযোগ থাকবে। অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স, অথবা যদি কারো অর্থনীতি থাকে, অর্থনীতির জন্য আমাদের ক্লাসের ব্যবস্থাগুলো থাকে। সো একটু বুঝে শুনে এইচএসসি 26 সিদ্ধান্ত তাড়াতাড়ি নিতে হবে, কারণ আপনি যদি এখন ভুল করেন তাহলে কিন্তু আর ফেরত আসার সুযোগ নাই। এইচএসসি 27 ব্যাচ, তারা মাত্র কলেজে ফার্স্ট ইয়ারে, তারা দুই একটা ভুলভ্রান্তি করতেই পারে। ইনশাল্লাহ ইয়ার ফাইনাল পরীক্ষাতে যখন ধাক্কা একটা খাবে তখন লেখাপড়াতে মনোনিবেশ করবে। ওকে, আসেন প্রশ্নগুলো সমাধান করি। কোয়েশ্চেন নাম্বার 3 দেখেন, 3 নাম্বার প্রশ্নে বলে দেওয়া আছে প্রত্যেক মাসের প্রথমে যদি উত্তোলন করেন, জান্নাত কবে থেকে ক্লাস স্টার্ট হবে? ইনশাল্লাহ আমাদের এই নভেম্বর মাসের 15 তারিখের পর থেকেই আমরা হচ্ছে আমাদের পেইড ব্যাচের ক্লাস ইনশাল্লাহ শুরু করে দিব। 15 তারিখের পর থেকেই একদম পেইড ব্যাচের ক্লাস, কারণ এখনও অনেকগুলো অনেক কলেজে আপনার প্রি টেস্ট পরীক্ষা চলতেছে, অনেকের শেষ, অনেকের মাত্রই শুরু হয়েছে। সো প্রত্যেকটা কলেজের প্রি টেস্ট পরীক্ষা মোটামুটি নভেম্বরের 15 থেকে 20 এর মধ্যে শেষ হয়ে যাবে। প্রি টেস্ট পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরপরই আমাদের এই কোর্সটা ইনশাল্লাহ শুরু হবে, যাতে আপনাদের টেস্ট পরীক্ষাতেও ভালো রেজাল্ট আসে আর বোর্ড ফাইনালে যেন আসেই। ওকে, দেখেন 3 নাম্বার প্রশ্নে বলছে মাসের প্রথমে যদি আমরা উত্তোলন করি, তাহলে উত্তোলনের উপর গড়ে কত মাসের আমরা সুদ ধার্য করব। মাসের প্রথমে যদি করি স্যার, তাহলে উত্তর হবে হচ্ছে 6.5। আর যদি আমরা মাসের মাঝামাঝিতে করি, তাহলে আমরা কত দ্বারা গুণ দিব? 6 দিয়ে। আর যদি মাসের শেষের দিকে বলা হয়, তখন হচ্ছে 5.5 দিয়ে গুণ করতে হয়, 5.5। সো উত্তর হবে হচ্ছে গ নাম্বার অপশন। অংশীদারি চ্যাপ্টারের প্রশ্ন। অংশীদারি কারবারে চুক্তিতে উল্লেখ না থাকলে আপনি ঋণের উপরে সুদ পাবেন, কিন্তু মূলধনের সুদ, উত্তোলনের সুদ যদি চুক্তিতে থাকে তাহলে পাওয়া যাবে বা দিতে হবে। চুক্তিতে উল্লেখ না থাকলে কিন্তু মূলধনের সুদ, উত্তোলনের সুদ ধার্য করা যাবে না। পরবর্তী প্রশ্ন নাম্বার 4 দেখেন, 4 নম্বরে সমাপনী মজুদের বাজার মূল্য বলছে 90,000 টাকা, আর ক্রয় মূল্য এটা হবে বাজার মূল্যের চাইতে 10,000 টাকা কম। অর্থাৎ 10,000 টাকা যদি কম করেন, তাহলে ক্রয় মূল্যের পরিমাণ হবে 80,000 টাকা। সমাপনী মজুদের ক্রয় মূল্য বাজার মূল্যের মধ্যে যেই মূল্যটা কম সেই মূল্যটা গ্রহণ করতে হয়, তাহলে এই 80,000 টাকা বিবেচনায় আসবে। আর এখান থেকে আপনি 5,000 টাকার অব্যবহৃত মণিহারি অন্তর্ভুক্ত, এটা বাদ দিয়ে দিবেন। তাহলে সমাপনী মজুদের মূল্যটা হবে এই 80,000 থেকে 5,000 টাকার মণিহারি বিয়োগ করলে, অর্থাৎ উত্তর হচ্ছে 75,000 টাকা। আর 5 নাম্বার প্রশ্ন, অস্পর্শনীয় সম্পদ, যার উত্তর হবে হচ্ছে সুনাম। সুনাম হচ্ছে অস্পর্শনীয় সম্পদ। তাহলে আমরা আজকে চট্টগ্রাম বোর্ডের 5টা প্রশ্ন সমাধান করলাম, এখানে ক্লাস শেষ করছি। ইনশাল্লাহ আমাদের পরবর্তী সপ্তাহে যদি আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখে, আমাকে সুস্থ রাখে, ইনশাল্লাহ দেখা হবে শুক্রবার। প্রত্যেক শুক্রবার এবং শনিবার আপনারা অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের ক্লাস পাবেন। সো ইনশাল্লাহ আগামী সপ্তাহে শুক্রবার, শনিবার সবাই মিলে বন্ধুবান্ধব নিয়ে ক্লাস করবেন, যেখানে বোর্ড প্রশ্নগুলো আমরা সমাধান করব। ওকে, আল্লাহ হাফেজ।